What.com, where with Mahfuz comes to night, comes to song. সবার জীবনে জানা অজানা কিছু প্যারানরমাল ঘটনা ঘটেই চলেছে। যার সাথে এই প্যারানরমাল ঘটনাগুলো ঘটেনি, সেই তীর্থ অভিজ্ঞতা কখনো বুঝতে পারবে না। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো তবে। আমার সেমিস্টার পরীক্ষা চলাকালীন ঘটনাটি স্টুডিওতে এসে বলা সম্ভব না। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমারও এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার ঘটনাটি একটু বড়, আশা করি ঘটনাটি পড়ে শোনাবেন। শুরু করছি আমার ঘটনা। আমার সাথে যে ঘটনাটি, এই ঘটনাটি একটিমাত্র ঘটনা নয়, অনেকগুলো ঘটনার সমষ্টি বলা যায়। আমি আমার ছোট সময়ের ঘটনাটি দিয়েই শুরু করি। আমি তখন ক্লাস 1-এ পড়ি। আমাদের বাসার সামনে একটি ছোট মাঠ ছিল, যেখানে আমরা বন্ধু বান্ধবরা মিলে ক্রিকেট খেলতাম। তো একদিন খেলার মাঝে আমি আউট হয়ে যাই, ফলে ব্যাটটা পরে ব্যাটসম্যানকে দিয়ে স্টাম্পের পিছনে দেয়ালে দাঁড়িয়ে থাকি পরবর্তী ম্যাচ খেলার জন্য। প্রায় 3-4 মিনিট দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। আমার কেন যেন মনে হচ্ছিল যে কোনো নরম পেটির উপরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। আমি ভেবেছিলাম দেওয়ালে মশের গলনের কারণে এমনটা হতে পারে, তাই আমি বিষয়টি তেমনভাবে পাত্তা দিইনি। পরে মনে হলো যে সেই নরম জিনিসটা একটু উপর নিচ হচ্ছে, যেমনটা একটা মানুষ নিঃশ্বাস নিলে হয়। এবার আমি ভয়ে পেছন ফিরে আমার পিঠের নিচে কোনো পোকামাকড় পড়ছে কিনা এটা দেখতে পিছন ফিরি। পেছনে তাকানোর সাথে সাথেই আমি উল্টে মাটিতে পড়ে যাই। দেখি যে দেওয়ালটা আমার থেকে মিনিমাম 4-5 হাত দূরে। যখন আমি অন্য কিছুর উপরে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম, সেটাকে দেওয়াল মনে করে, অর্থাৎ আমি যেটাতে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম সেটা আসলে কোনো দেওয়ালই ছিল না। দেওয়ালটা 4-5 হাত দূরে ছিল। আমার কাছে বলতে গেলে আমার সাথে আমার সমবয়সী একজন বন্ধু দাঁড়িয়েছিল, তাও 8-10 হাত দূরে দাঁড়িয়ে আছে উইকেট কিপার হিসাবে। আমি অদৃশ্য কার বা কিসের উপরে দাঁড়িয়েছিলাম এতক্ষণ, আমি আজও জানি না বিষয়টি আমার সাথে কি হয়েছিল সেদিন। এর পরের ঘটনায় যাচ্ছি। এই ঘটনাটি শুধু আমি না, আমার পুরো ফ্যামিলি ফেস করে। আমার বাবা একজন পেশায় ডক্টর। হয়তো এই কারণেই আমাদের পরিবারে জিন, ভূত বা প্যারানরমাল এই বিষয়গুলো বিশ্বাসের চাইতে বৈজ্ঞানিক যুক্তি আমাদের কাছে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। আমি এখন ঘটনায় আসি। আমরা তখন আগের বাসাটি ছেড়ে দিয়ে নতুন একটি বাসায় উঠি। বাড়ির সামনে বড় একটি মাঠ ছিল, আর মাঠটি ঘেরা ছিল বাউন্ডারি ওয়াল দিয়ে, ফলে কেউ ঢুকতে পারতো না। তো সেই মাঠের আকৃতি ছিল একটা ফুটবল মাঠের মতো। এরপর আমাদের বাড়ির সাথে কিছু লিচু গাছ, তারপর ওই মাঠ, পরেই বাড়ির মেইন গেট। এই বাড়িটা নিয়ে আমি আর আমার ভাইয়া অনেক খুশি ছিলাম ঘটনা শুরু হওয়ার আগ পর্যন্ত। মাহফুজ ভাই, বলে রাখা ভালো যে আমার বড় ভাই আমার থেকে 3 বছরের বড়। প্রথম দিকের ঘটনাগুলো এত আহামরি ছিল না। আমি বাড়ির ভেতরে মাঝে মাঝে দেখতাম সাদা স্বচ্ছ কি যেন দৌড়াদৌড়ি করে এ পাশ থেকে ও পাশে চলে যাচ্ছে। দেখতাম বাড়ির সামনে সেই লিচু গাছের নিচে সাদা কিছু দাঁড়িয়ে আছে, সেখানে তাকাতেই সে খুব দ্রুত চলে যেত। একটা পর্যায়ে এগুলো দেখতে দেখতে মনের ভয় কেটে যায়, এবং এগুলো দেখে কোনো বিষয় মনে হচ্ছিল না তখন। একদিন ভাইয়া আব্বুকে বলে ভাইয়াও নাকি সেই সাদা অবয়বটি চলাফেরা করতে দেখত। এরপর ওটার দিকে তাকাতেই খুব দ্রুত সে চলে যায়। ভাইয়া যে এটা দেখে আমি জানতাম না। আমি যে এগুলো দেখি সেটা আব্বুকে বলি। আব্বু ব্যাপারটা কানেই নিতেন না, বলতো এগুলো কোনো বিষয় না। যেহেতু আমরা কোনো ভয় পেতাম না, তাই এই বিষয়টা নিয়ে কোনো মাথা ঘামানোর কোনো প্রশ্নই উঠত না। এরপর 6 মাস পরের কথা। রাতের খাবার খেয়ে উঠেছি মাত্র, আমি শুনলাম গেটের বাইরে থেকে দাদুর গলায় কেউ ভাইয়ার নাম ধরে ডাকছে। আমি ভাবছিলাম হয়তো ভুল শুনছি। ওদিক থেকে ভাইয়া বলে উঠল, আচ্ছা এটা দাদুর গলা না? আমি তখন ভাইয়াকে বললাম, আমিও শুনেছি ডাকটা, একবার না কয়েকবার শুনেছি। আবার চিন্তা করলাম, আমরা যেহেতু শুনেছি, আব্বু আম্মু হয়তো শুনেছে। এরপর আমরা আব্বুকে গিয়ে বিষয়টা বলি, বিষয়টা দেখে আসার জন্য, কিন্তু আব্বু যথারীতি বিষয়টা ইগনোর করে গেল।
বলে রাখা ভালো যে এই ঘটনার বছরখানেক আগে আমার দাদু মারা গিয়েছিলেন। এসবের কী কারণ আমি জানি না, কিন্তু বাড়ি ছাড়ার কিছুদিন আগে আমরা শুনতে পাই যে আমাদের বাড়ির সামনের মাঠে কর্নারের কিছু অস্থি পাওয়া যায়। এবং বলে রাখা ভালো, লাশগুলোর অস্থি দেখে মনে হচ্ছিল যে অনেক বছর আগে যুদ্ধের সময়ের। আর জায়গাটা ছিল জঙ্গল। যদি সেই সময়কার যুদ্ধের লাশগুলো হতো তাহলে আশেপাশে কিছু একটা মিলতো বা জায়গাটা সংরক্ষণ করে রাখা হতো। এই লাশের সাথে ঘটনার কি সম্পর্ক তা জানি না, কিন্তু সবাই লাশের কথা উল্লেখ করে, তাই আমিও করলাম। যেমনটা আমি বলেছিলাম যে আমার ঘটনা কোনো একটি ঘটনা না, আমার ঘটনাগুলো অনেকগুলো ঘটনার মতন। তাই আমি পরের ঘটনায় যাচ্ছি। আমরা সেই বাসাটি ছেড়ে দিয়ে একটি নতুন বাসায় উঠি। আবার এটা বলতে গেলে একটা অ্যাপার্টমেন্ট, একটা ফ্লোরে 2টা করে ইউনিট। আমাদের পাশের ইউনিটেই একটা ফ্যামিলি থাকতো। যাই হোক, আমরা নতুন বাসায় ওঠার পর দিনগুলো ভালোই যাচ্ছিল। আমাদের ফ্ল্যাটটা ছিল টপ ফ্লোরে। বাসার ভেতরে বেশি আলো আসার কারণে ছাদের মাঝে একটা গ্রিল দেওয়া, লাইট পাসিং পিভিসি শিট দিয়ে তৈরি করা একটা ফাঁকা জায়গা ছিল। আমরা 2 ইউনিটের মানুষই সেটা শেয়ার করতাম, ওই ভেন্টিলেটরটা। একদিন রাত 2টার দিকে হঠাৎ করেই আমাদের সবার ঘুম ভেঙে যায়। স্পষ্ট শুনতে পেলাম কে যেন ভারী কিছু একটা দিয়ে ওই ভেন্টিলেটর লাইটটাকে জোরে বাড়ি মারছে। 2 ফ্ল্যাটের সবারই ঘুম ভেঙে যায় তখন। এরপর সবাই মিলে যখন আমরা ভেন্টিলেটর লাইটার কাছে গেলাম তখনও সেই শব্দটি হচ্ছিল। এরপর আমি চিৎকার করে বলি, কে কে শব্দ করে? উত্তরে কোনো জবাবই আসলো না। এক সময় খুব বিরক্ত হয়ে ছাদের চাবি নিয়ে ছাদে যাওয়া হয়। এবং বলে রাখা ভালো যে ছাদের গেটটা সব সময় বন্ধ থাকতো, আর আমাদের 2 ফ্যামিলির কাছেই চাবি থাকতো। আমরা শব্দ শুনতে শুনতে ছাদে চলে যাই। ছাদের গেট খোলার সাথে সাথেই শব্দ বন্ধ হয়ে যায়। আর ছাদে গিয়েও দেখি কেউ নেই। চারিদিকে অনেক খোঁজাখুঁজির পর দেখলাম সেখানে কেউ নেই। কেউ থাকলে এত দ্রুত কিভাবে পালাবে? এটা কিভাবে সম্ভব হলো জানা নেই, কারণ ছাদ খুললেই ছাদের সামনে সেই ভেন্টিলেটর লাইটটা, আর ছাদটাও বিশাল। ধরলাম কেউ দৌড়িয়ে পালিয়ে গেল, কিন্তু গেলটা কই? চোরের তো এত বড় ছাদে উঠতে পারার কথা না, আর ফ্ল্যাশ লাইটের মতো স্পিড থাকার কথা না যে এত দ্রুত চলে গেল। প্রথম কথা হলো, চোর তো নিঃশব্দে কারোর বাড়ির ভেতরে ঢোকার কথা। বাড়িতে ঢুকে সবাইকে জাগিয়ে চুরি করার কোনো যৌক্তিকতাও নেই। আর এই ঘটনাটি কয়েকদিন যাবৎ ঘটতে থাকে আমাদের সাথে। যখন সেই শব্দটি হতো সবাই মিলে সেই ভেন্টিলেটর লাইটের কাছে যেতাম, কিন্তু সেখানে গিয়ে কাউকে দেখতে পেতাম না। এরপর থেকে যখন ওইখান থেকে শব্দ আসতো কেউ আর ছাদে যাওয়ার সাহস করেন। এই বাড়িতে আর একটা জিনিস যেটা হতো, রান্নাঘরের সকল জিনিসপাতি নিজে নিজেই পড়ে যেত। একদিন আম্মুর সাথে রান্নাঘরে কি যেন একটা নিয়ে কথা বলছিলাম, হঠাৎ পেছনে থাকা একটা পাতিল দেওয়ালের সাথে জোরে একটা ধাক্কা খেয়ে বেশ উঁচু থেকে মাটিতে পড়ে যায়। আমি বিষয়টা দেখে তৎক্ষণাৎ ভয় পেয়ে যাই। আম্মু তখন আমার এই অবস্থা দেখে বলল, এটা কিছু না। আম্মু বলল, অনেকবারই নাকি এভাবে মাটিতে পড়ে গেছে। আমি তখন সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। ওই বাড়ির আরও একটি ঘটনা বলি। আমি আর আমার ভাই ছোটবেলা থেকেই একসাথেই ঘুমাতাম একই বেডে, কিন্তু ভাই আর এসএসসি এক্সামের আগে আমি রুম চেঞ্জ করি। আমি গেস্ট রুম থাকার জন্য সিলেক্ট করি। আমার মা অনেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আম্মু আমাকে এসে বললেন যে গেস্ট রুমে আমি একা একা ঘুমাতে পারবো কিনা। আমি চিন্তা করলাম যে গেস্ট রুমে টিভি আছে, আম্মু অনেক রাত পর্যন্ত জেগে থাকে, আর ভাইয়ার সামনে পরীক্ষা, ভাইয়া অনেক রাত জাগে, মনে হয় না কারো কোনো সমস্যা হতে পারে। এরপর আমি গেস্ট রুমে থাকতে শুরু করলাম। হঠাৎ একদিন ঘুম ভেঙে যায় আমার। কি যেন বিছানায় খুব জোরে জোরে ঝাঁকি দিচ্ছে। আমি ভূমিকম্প ভেবে দৌড়ে ভাইয়ার রুমে চলে যাই। দেখি যে ভাইয়া স্বাভাবিকভাবেই রুমে পড়তেছে। তারপর আমি ভাইয়াকে বলি যে কোনো ভূমিকম্প হয়েছে নাকি। ভাইয়া বললো যে কই না তো, কোনো ভূমিকম্প হলে তো টের পেতাম। কিন্তু আমি চিন্তা করলাম যে খাট যেভাবে কাঁপছিল, এভাবে ভূমিকম্প হলে হয়তো বাড়িটাই ধুলোয় মিশিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এটাই শেষ ছিল না, আরও 15-20 বার একই ঘটনা ঘটে। পরবর্তী 1 বছরের ভেতরে এই ঘটনাগুলো ঘটে। মাঝে মধ্যে ঘুম ভেঙে যেত। এর মাঝে আমার অনেকটা ভয় লাগতো, এবং আমার যখন ভয় লাগতো টিভি চালিয়ে বা অন্য কিছু করে এর থেকে রেহাই পেতাম। এরপর টিভি অন করে আমরা ঘুমিয়ে যেতাম।
এরপর একদিন আমার ঘুম ভেঙে যায় প্রচণ্ড শব্দে। শব্দটা এতই জোরে ছিল যে আমি প্রায় মশারিটা ছিঁড়ে বের হয়ে এসেছিলাম রুম থেকে। শব্দটা এত জোরে হয়েছিল যে আমার কানের পর্দায় তালা লেগিয়েছিল এবং অনেকক্ষণ বো বো একটা শব্দ হচ্ছিল কানে। তো মাহফুজ ভাই, এভাবেই আমার এবং আমার পরিবারের সাথে এরকম ছোট্ট ছোট্ট ঘটনা ঘটেই চলেছে। এই ছিল ঘটনাটি আশা করি ভালো লেগেছে আপনাদের। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ ইয়াসিন। চলুন তার কাছ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন। তো আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি হলো আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ও যেভাবে আমারে বলছে আমি ঠিক ওইভাবেই বলছি। কই যাইবেন? রিক্সাওয়ালারে দেখে বেশ সুবিধার ঠেকলো না। কেমন রক্তলাল চোখ, তারপরে হরর মুভির চৌকিদারদের মতন এক্সপ্রেশন দিচ্ছে। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম। তারপরে ভাবলাম এই রাত 12টার সময় রিক্সার থেকে উন্নত কিছু আশা করা যায় না। জৈনপুর গ্রাম যাবেন। আমি কাঁধ থেকে ব্যাগ নামাতেই রিক্সাওয়ালা বলল 70 টাকা দিতে হবে। আমি বললাম এইটুকু রাস্তা 70 টাকা কেন? রিক্সাওয়ালা বলল এখানে 50 জনকে জিজ্ঞাসা করেন, যদি কেউ যৌনপুর গ্রামে যেতে চায় তাহলে আমি আমার কান কেটে রেখে দিব। আমি তখন দেখলাম চারপাশে কোনো মানুষজন নেই। রাত 12:30টার সময় শুধু ওই রিক্সাওয়ালা ছাড়া আর কেউ ছিল না। তো আমি কোনো উপায় নেই পেয়ে ওই রিক্সাওয়ালাকেই বললাম চলো যাওয়া যাক। রিক্সায় ওঠার পরে রিক্সার গতি দেখে অনেকটা ভালো লাগলো, কারণ 70 টাকা পোষায় যাওয়ার মতন গতি ছিল। কোন অন্ধকার জঙ্গলের পাশ দিয়ে রাস্তা, মানে আমার অ্যাডভেঞ্চার অনেক ভালো লাগে। তারপরে আমার গতি রিক্সা অনেক ভালো লাগতেছিল। তখন ভাবলাম আমি একটা গান শুনি। গান শুনবো, যখন ফোনটা হাতে নিয়েছি তখন দেখি 8% চার্জ আছে ফোনে। তখন আমি ভাবলাম গান শুনে চার্জ নষ্ট না করে এমনি রেখে দিই। তারপরে রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই আপনি কোথায় যাবেন? আমি রিক্সাওয়ালার বলি আমি জমিদার বাড়িতে যাব। তখন রিক্সাওয়ালা পিছন দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে দৌড় পড়তে শুরু করে। তারপরে রিক্সাওয়ালা অনেক জোরে দৌড় দেয়। আমি রিক্সাওয়ালার পিছে দৌড় দিয়ে রিক্সাওয়ালাকে ধরি। তারপরে বলি এই সমস্যা ভাই, আমাকে দেখে এত ভয় পাচ্ছেন কেন, দৌড়তে যাচ্ছেন কেন? রিক্সাওয়ালা আমাকে যেটা বললো সেটা শুনে তো আমি অবাক। রিক্সাওয়ালা আমাকে বলল যে আপনি যে জমিদার বাড়িতে যাবেন ওইখানে তো আপনি কি বাইরে থাকতেন না? আমি বললাম জি আমি দেশের বাইরে থাকতাম। তারপরে রিক্সাওয়ালা আমাকে বলতেছে আপনি কিছুই জানেন না। আমি একটু বিরক্ত হয়ে বললাম এত ঘোরানো পেঁচানো বাদ দিয়ে যেটা বলার দরকার ওইটা বলেন। রিক্সাওয়ালা বলল 1 বছর আগে একটা ভাইরাস হয়, এই জৌনপুর গ্রামে একটা ভাইরাস হয়। এই ভাইরাসে ওই জমিদার বাড়ির সবাই মারা যায়। অন্য বাড়ির কেউ মারা যায় না, কিন্তু জমিদার বাড়ির কেউ বেঁচে থাকে না। এটা শুনে আমার শরীর শীতল হয়ে যায়। তারপরে আমি বিশ্বাস করি না রিক্সাওয়ালার কথা। তারপরে আমার দাদাভাই কল দেওয়ার পরে আমি রিক্সাওয়ালারে বলি এই দেখো তুমি যে বললা জমিদার বাড়ির সবাই মারা গেছে, তাহলে আমার দাদাভাই কল দিল দেখছো। আমি লাউডে দিলাম, লাউডে দিয়ে বললাম হ্যালো দাদাভাই। দাদাভাই বললো তুমি কোথায়, আসতে কতক্ষণ লাগবে? আমি বললাম 10-15 মিনিটের মতন লাগবে। আর তারপরে আমি রিক্সাওয়ালাকে বললাম দেখছো তুমি বললা সবাই মারা গেছে, যদি মারাই যায় তাহলে আমি কথা বললাম কার সাথে? তখন রিক্সাওয়ালাও বলল ভাইজান কই আপনি কথা বললেন কার সাথে? আপনি তো একাই কথা বললেন, ওই পাশ থেকে কেউ কিছু বললো না। আমার অনেক রাগ হলো। তখন আমি ভাবলাম আমি আমার কল রেকর্ড চালু করি।
যখন কল রেকর্ড চালু করতে যাবো আজকের কল রেকর্ড, তখন দেখি শুধু আমার কথাই রেকর্ড হয়েছে আর কারো কথা রেকর্ড হয়নি। আজকে যত আমার দাদাভাই 50 বারের মতন কল দিছে, মানে কীভাবে আসতেছি, কোথায় আছে, এইভাবে কথা হয়েছে, বাট কোনো কথাই আসে নাই বা রেকর্ড হয় নাই। তারপরে আমি আর রিক্সাওয়ালা দুজনই বসে রলাম, দুজনই দুদিকে বসেছিলাম, কেউ কারোর সাথে কথা বলতেছিলাম না। তারপরে আমি একটা সময় বললাম, ভাই আমি জমিদার বাড়িতে যাবো, আমাকে নিয়ে চলো, ভাড়া তোমাকে আর একটু বাড়িয়ে দিব। তখন রিক্সাওয়ালা মনে মনে কি যেন বলে, ও বলে কি কোন পাগলের পাল্লায় পড়লাম, এটা বলা স্বাভাবিক। তখন রিক্সাওয়ালা রিক্সা ঘুরিয়ে ও অনেক দ্রুত চলে যায়। তারপরে আমি হাঁটা শুরু করি, হাঁটতে হাঁটতে তখন আমার দাদাভাই কল দেয়, আমি দেখলাম যে পেয়ে গেছে, তখন কলটা রিসিভ না করি। তখন আমি দরজার মানে বাসার গেটের সামনে যেয়ে দেখি বাসাটা অনেক পরিষ্কার, মনে হয় প্রত্যেক দিন সবাই ঝাড়ু দেয়। তো আমি গেটের সামনে যাওয়ার পর গেটটা বিকট শব্দ করে খুলে যায়। তারপরে আমি দেখি অন্ধকারে একজন দাঁড়িয়ে আছে, সেটা ছিল আমার কাকা। তো আমি বললাম, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আমি মাসুদ। তখন বলল, ও তুমি সে মাসুদ, এত বড় হয়ে গেছে? আছি, ভালো আছে, আসো ভিতরে আসো। ভিতরে যেতে দেখি আমার দাদাভাই হাসি ভরা মুখ, সাদা দাঁড়িয়ে নিয়ে আমাকে বলতেছে। আমি বললাম, দাদাভাই কেমন আছো? দাদাভাই বললো, এতদিন পর এসছো আমাকে দেখতে, দাদাভাই কেমন আছো? আমি ভাবলাম তুমি আসবাই না, মরার পরে আসবা। তো আমাকে ধরে ধরে অনেক আদর করলো। দাদার আদরে সব ভুলে গেলাম, এতক্ষণ যা ঘটছে সব ভুলে গেলাম। তো আমি দাদাভাইকে অনেকক্ষণ জড়ায় ধরেছিলাম। তারপরে আমার দুই চাচি, তারপরে চাচাতো ভাই আমাকে এসে দেখে আমার চাচি তরকারি গরম করে দিতে বসে গেল। তারপরে সবাই মিলে আমার খাতির যত্ন করলো। তো সবাই আমার থেকে গল্প শুনতে চায়, মানে আমি কিভাবে এসেছি, এত রাতে স্টেশন থেকে কিভাবে এখানে আসলাম। তারপরে আমি বললাম, স্টেশনে একটা রিক্সাওয়ালা ছিল, রিক্সায় এসেছি। তারপরে বললো, রিক্সাওয়ালার নাম কি? আমি বললাম, রিক্সাওয়ালার দাদা ভাই মানে অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো, রিক্সাওয়ালার নাম কি? আমি তখন বললাম, রিক্সাওয়ালার নাম আকাশ। আমার দাদা ভাই তখন দৌড়াদৌড় পরে আমার গায়ে ফু দিল। আমি বললাম, দাদা ভাই কি হয়েছে? দাদা ভাই বললো, তুমি যে রিক্সায় উঠছো, ওর ছাড়া এই গ্রামে কেউ আসার কথা না, ওই রিক্সাওয়ালা 1 বছর আগেই মারা গেছে। আমি ওইটা শুনে তো অবাক। তারপরে ভাবলাম, রিক্সাওয়ালা বললো আমার দাদা ভাইদের সবাই মারা গেছে। তারপরে আমার দাদা ভাই বলে রিক্সাওয়ালা মারা গেছে। তারপরে আমি ভাবলাম, লাল টকটকে চোখ, রিক্সার গতি হতে পারে। আমি ভাবতেছি, রিক্সাওয়ালা যদি আমার কোনো ক্ষতি করবে, তাহলে ও আমাকে রেখে পালাই গেল কেন? তারপরে ভাবলাম, রিক্সাওয়ালা হয়তো ভাবছে আমাকে আমার ফ্যামিলির কাছে আসতে দিবে না, ওই জন্য এইরকম করছে, মানে আমার ফ্যামিলিকে মৃত বানাইছে আমার কাছে। তো মহাকাশ ভাই বলে রাখি, আমি ছোট থেকেই আমার মা বাবাকে হারাই। তারপরে আমি লেখাপড়ার জন্য বাইরে চলে যাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। তারপরে আমার নানা মারা যায়। তারপরে আমি আবার গ্র্যাজুয়েশন কমপ্লিট না করি আমি দেশে আসি। দেশে আসার পরে আবার চলে যাই। তারপরে আমার দাদা অসুস্থতার কারণে আমার দাদার একটাই রিকোয়েস্ট ছিল, তুমি অতি তাড়াতাড়ি দেশে চলে আসো, আমি তোমাকে একবার দেখবো। তো ওই দিন রাতে খাওয়া দাওয়া করে আমার আর ঘুম হয় না, এই মাথায় শুধু এইগুলো ঘুরপাক খায়। তো একটা সময় ফজরের আজান ছিল, আমি ঘুম থেকে উঠলাম, উঠে দরজা খুললাম, কিরে দেখি কেউ কি নামাজ কালাম পড়ে না, কেউ উঠে নেই, এত মানে ফজরের আজান দিছে। আমি ঘর থেকে বের হয়ে যাই, বের হয়ে মানে আমাদের বাসার পাশে ছোট্ট একটা আহিল আছে, ধান খেতে যেমন আহিল থাকে
ওই আইল দিয়ে যাচ্ছিলাম। ছোটবেলায় ঘুম থেকে উঠে ওই আইল দিয়ে যেতাম, তখনকার স্মৃতিগুলো মনে পড়তো। তখন দাদা ভাইয়ের কাছে বিচার দিত সবাই। দাদা ভাই আমাদের কিছু বলতেন। আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। যখনই পরিষ্কার হয়ে গেছে তখন দেখি কই ধান ক্ষেত কই। আমার জানার মতো তো এখন ফসলের সিজন, কিন্তু কোনো ধান ক্ষেত নেই। আমি অনেক দূর যাওয়ার পরে একটা বাড়ি দেখলাম। বাড়িটা মানে অনেক পুরাতন, কেউ থাকে না। তো আমি ভাবলাম আমি বাসায় ফিরে যাই। যখন বাসায় ফিরে গেটের সামনে আসি, মাহফুজ ভাই, মানুষ মারা গেলে যেমন চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায় কঙ্কালের মতো, বাড়িটা ওই রকম হয়ে গেছে। কিন্তু রাতের বেলা সব ঠিক ছিল। আমি যখন ভেতরে যাই তখন দেখি সব আসবাবপত্র ঘুনে খেয়ে গেছে। আমি এটা দেখে অনেক ভয় পেয়েছি। আমি সব রুমে তন্ন তন্ন করে খোঁজ করি, বাট কাউকেই পাই না। সব রুমের অবস্থাই এক, সব নাজেহাল অবস্থা। আমি তখন বাসা থেকে বের হয়ে দৌড়াতে দেখে আমি স্টেশনের কাছে চলে আসছি। তারপরে আমি এক জায়গায় বসে পড়ি। বসে আমি এই পেন আর নিতে পারতেছিলাম না। মানে একদিকে রিক্সাওয়ালা, একদিকে আমার দাদা ভাই। আমি ভাবতেছি এখন যদি রিক্সাওয়ালার সাথে দেখা হয় কিংবা আমার দাদা ভাইয়ের সাথে দেখা হয়, তাহলে তো আমি আর এগুলো নিতে পারবো না, আর মরে যেতে ইচ্ছা করতেছে মাহফুজ ভাই। তো আমি আবার দৌড় দিয়ে স্টেশনে আসলাম। দেখি একটা মানুষও নেই স্টেশনে। তো আমি স্টেশনের হেড কোয়ার্টারের কাছে গেলাম। তখন দেখি সে ঘুমাচ্ছে। আমি ডাক দেওয়ার পরে সে ঘুমোচ্ছে বলল, হ্যাঁ কোথায় যাওয়া, 9টার সময় ট্রেন আছে। তারপরে আমার ভয়ঙ্কর মানে আমার চেহারায় ভয়ের ছাপ দেখে সে আমার দিকে ভালোভাবে তাকানোর পরে বলল, কি হয়েছে? তারপরে আমি আমার সাথে যা ঘটছে সব খুলে বললাম। তারপরে সে বলল, হ্যাঁ, এই যৌনপুর গ্রামে 1 বছর আগে একটা অজানা ভাইরাস চলে আসে। ভাইরাস আসার কারণে গ্রামের সবাই মারা যায় এবং পাশের গ্রাম থেকে সবাই পালিয়ে যায়। তো এখনো রাতের বেলা মাঝে মাঝে ওই গ্রামের মানুষজনকে দেখা যায়। তার ফলে এখন ওইদিকে আর কেউ যায় না। তো আমি তখন সেখানে প্রিন্সের উপর বসে পড়ে ভাবি আমি একটা রাত মৃত মানুষদের সাথে কাটিয়েছি। এটা ভাবতে আমার গা শিউরে ওঠে। তো মহফুজ ভাই, এই ছিল আজকে আমার ঘটনাটি যদি ভালো লাগে আপনি শেয়ার করবেন সবার সাথে, আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করবেন। তো মহফুজ ভাই, আজকের মতন আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ইয়াসিন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ নয়ন। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। ধন্যবাদ মাহফুজ ভাই আমাকে এই ঘটনা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি যে এই ঘটনা বলতে যাচ্ছি, এই ঘটনা একটি কালেক্ট করা ঘটনা, সংগৃহীত ঘটনা। আমাকে যে পাঠিয়েছেন তার বাসা টঙ্গীতে। সে লেখাপড়া করে এসএসসি দিছে, এবার ইন্টার ভর্তি হবে। তো সে পাঠিয়েছেন আমাকে। তো আমি ওর ভাষাতেই বলি। তার ঘটনা ছিল যে এমন যে তারা একটা গ্রামে থাকে। সে যে এই ঘটনাটি শুনেছে তার একটা আন্টির কাছ থেকে। তো আমার আন্টির বাসা আমার বাসার পাশে আর কি। তো আমার আন্টি আমাকে এই ঘটনাটি বলেছিল। তখনকার সময়ে মানে এটা প্রায় 40 বছর আগের ঘটনা হবে। তখন আমাকে আন্টি কিছুদিন আগে বলেছে যে মানে কয়েক বছর আগে আর কি, 2 থেকে 3 বছর আগে আমাকে বলেছে আমাদের বাসা থেকে 5 থেকে 6-7 মিনিটের মধ্যে আর কি, 5 থেকে 6 মিনিটের দূরত্বে একটা শেওড়া গাছ আছে। মানে একটা ফাঁকা জায়গাতে একটা শেওড়া গাছ আছে। ওই শেওড়া গাছকে কেন্দ্র করে এই ঘটনাটি। ওই শেওড়া গাছে অনেক দিন আগে একটা লোক সুইসাইড করে আত্মহত্যা করে মারা যায়। তো মারা যাওয়ার পর ওনাকে ওইখানে কবর দেওয়া হয়। তো কবর দেওয়ার পর থেকে ওইখানে অবাস্তব সব ঘটনা ঘটে। তো সে সময়ে আমার আন্টির মা, মানে গ্রামের ভাষায় আমার আন্টির মা একটা ফেরিওয়ালা ছিল, ফেরিওয়ালা জাতীয় কোনো কিছু একটা ছিল, যে মাথায় করে অনেক জিনিসপত্র বিক্রি করতো। মাছা কোয়ালিটি, মানে আমাদের গ্রামের ভাষায় প্রচলিত আছে যে মাছাই করে কোনো কিছু বিক্রি করতো আর কি, থালা বাসন আর অন্য কিছু বিক্রি করতো।
তো এরকম করতে করতে একদিন অনেক রাত হয়ে যায়। তো রাত হয়ে যাওয়ার পর আরেকটা কথা যে আমাদের গ্রামে সবাই সবাইকে চিনতো, মানে একজনের ভয়েস মানে শুনলে মানে না দেখেও চিনতে পারতো যে এটা অমুক লোক, এটা উনি, মানে এরকমভাবে বলে দিতে পারতো আর কি। তো এটা শহরের মতো না যে একজন আরেকজনকে চিনবে না, এটা গ্রাম, সবাই সবাইকে চিনতো। তো একদিন সে সেগুলাকে বিক্রি করে, মানে সেই জিনিসগুলাকে বিক্রি করে ফিরতে ফিরতে একটু রাত হয়ে যায়। তখনকার সময় তখন রাত 8টা থেকে মানে 7টা-8টা বাজবে আর কি। তো গ্রামে তো জানেন রাত 8টা মানে অনেকটা রাত, শহরের মতো না যে 10টার পর 12টার পর নর্মালি সবাই মানুষজন চলাফেরা করবে, হাঁটাহাঁটি করবে। তো গ্রামে 8টা অনেক গভীর রাত। আরেকটা কথা যে আমাদের বাসায় আসতে, মানে আমাদের মেন রোড থেকে মানে আমাদের বাসায় আসতে আর কি আমাদের 2টা পথ ব্যবহার করতে হতো। একটা হচ্ছে মেইন রোড, যেটা দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলাচল করতো আর কি, কন্টিনিউয়াসলি মানে অনেক যাতায়াত করতো মানুষজন, কিন্তু ওইটা দিয়ে পৌঁছাতে আমাদের বাসায় অনেক লেট হয়ে যেত, দেরি হয়ে যেত। আরেকটা পথ ছিল যে ওই মেঠো পথটা, মানে যে পথটাতে আর কি শ্যারো গাছটা পরে আসতে মোড়ের পর, মানে ওই শ্যারো গাছটা অতিক্রম করে আমাদের বাসায় আসতে হতো। তো ওইটা দিয়ে আমাদের সহজ পথ ছিল, কিন্তু ওই পথ দিয়ে খুব কম মানুষের যাতায়াত করতো আর কি, মানে যাতায়াত করতো না বললে চলতো। মানুষ ভয় একটু বেশি পেত, গ্রামের মানুষ আর কি ভয় বেশিই পেত, এই জন্য আর কি ওই রাস্তা দিয়ে মানুষজন খুব কম চলাচল করতো। তো ওই দিন আমার আন্টির মা ওই সব কিছু বিক্রি করে, মানে মাথায় যেগুলো নিয়ে যায় ওইগুলো গ্রামে গ্রামে হেঁটে বিক্রি করে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে যায়। তখন বাজে রাত 8টা হবে, 8টা নাগাদ। তো সে বাসায় আসতে থাকে। আসার পর যখন উনি শেওড়া গাছের নিচে আসার পর উনি মানে ওর গাটা অনেক ভারী হয়ে যায়, মানে সে থমকে দাঁড়ায়। তো দাঁড়ানোর পর সে ওইখান থেকে আবার কোনো মতো চলে আসে। কিছুটা আসার পর দেখে যে 2টা বাচ্চা মানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তো সে কিছুটা মানে দেখে সারে সে কিছুটা অবাক হয়ে যায়, কী ব্যাপার এত রাতে মানে গার্জিয়ানবিহীন 2টা বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে, মানে সে কনফিউশনে পড়ে যায় আর কি। এটা দেখে সে একটু এগিয়ে যায়, যে দেখে যে আসলে যদি গার্জিয়ান না থাকে, গার্জিয়ানবিহীন থাকে, তাহলে বাচ্চা দুটোকে বলে বাসায় দিয়ে মানে বাসায় পাঠিয়ে দেবে কি, এইরকম চিন্তাভাবনা নিয়ে মনোরম নিয়ে মানে এগিয়ে যায় আর কি। তো এগিয়ে যাওয়ার পর দেখে যে বাচ্চাটা কোনো কিছু নিয়ে মানে কোনো একটা জিনিস নিয়ে তাদের মধ্যে ঝামেলা করতেছে, ঝগড়া করতেছে এরকম। তো বা এগিয়ে যা আন্টিটা মানে আন্টির আম্মুটা এগিয়ে যাওয়ার পরে দেখে যে এরকম ঝামেলা করতেছে। তো আন্টিটা ওইটাকে ইগনোর করে, মানে আন্টির আম্মু ওইটাকে ইগনোর করে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে চায়। তো বেরিয়ে যেতে ডান দিক দিয়ে যদি বের হইতে যাইতে চায়, তো ওই বাচ্চা 2টা ডান দিকে চলে যায়। তো ডান দিকে যাওয়ার পর বা আন্টির আম্মু যখন বাম দিকে আসে, বাম দিকে মানে ওই বাচ্চা দুটিকে অতিক্রম করে যেতে চায়, ওই বাচ্চা 2টা বাম দিকে চলে আসে। তো এভাবে করতে করতে আন্টি খুবই ভয় পেয়ে যায় যে এরকম কেন হচ্ছে, আসলে এটা মানুষ না হয়তো। আন্টির বুঝতে বাকি রইল না, কারণ আন্টি অনেক পুরাতন একটি লোক। আন্টির ওই সম্পর্কে ধারণা ছিল যে ওই জায়গাটা সম্পর্কে ধারণা ছিল যে এইখানে আসার পরে কেন এমন হচ্ছে, গার্জিয়ানবিহীন 2টা বাচ্চা তাও এইভাবে রাস্তার মাঝখানে করতেছে। তো আন্টির আম্মুর ধারণাই ছিল। তো সে বুঝতে পারার পর সে ওইটাকে কোনোভাবে অতিক্রম করে, মানে অতিক্রম করে আবার যখন কিছুটা যাওয়ার পর যখন সে আবার ওই 2টা বাচ্চাকে সামনে দেখে, তো দেখার পর সে ভয় পেয়ে যায়, মানে আতঙ্ক হয়ে যায় যে আবার এই বাচ্চাটা আমাকে অতিক্রম না করে আমার সামনে এসে দাঁড়াবে কীভাবে। তো এটা দেখার পর সে আবার ভয় পেয়ে যায়। তো ভয় পাওয়ার পর সে ওটাকে সে মানে ভাবতেছে যে এটা জিন জাতীয়, জিনের উপদ্রব কিছু একটা। এইটা ভেবেও সে ভয় না পেয়ে একটু শক্ত হয়ে নিজেকে শক্ত করে ওটা অতিক্রম করে মানে বাসায় চলে আসতে থাকে। তো এভাবে করতে করতে মানে আমাদের মানে আন্টির বাসা আর আমার বাসার পাশাপাশি, তো আমাদের বাসাতে আসতে প্রায় 5 থেকে 6 মিনিট লাগে। তো এইটুকু পথ আসতে ওনার প্রায় 1.5 ঘন্টা প্লাস লাগছিল, মানে অনেকটা সময় লেগে গিয়েছিলো এইসব ঘটনার মধ্যে দিয়ে। তো তখন উনি বাসায় আসার পর উনি মানে আমার আন্টির ভাই বোন যেগুলো আছে ওনাদের সবাইকে ঘটনাগুলো বলে। তো বলার পর সবাই ওনাকে কথা বলে, ওনার কথা শুনতে চায়, অনেক কিছু জানতে চায়। যেন এভাবে করতে করতে তাকে মানে দা বটি পোড়ানো, মানে দা বটির আগায় লবণ পানি দিয়ে পোড়ানো, মানে অনেক কিছু গ্রামে প্রচলিত আছে যে ভয় পেলে যেগুলা করে আর কি, ওইগুলা মানে ওনাকে খাওয়ানোর পর একটা মানে ওই গ্রামের একটা মানে বড় মানে বয়স্ক লোক ছিল আর কি, উনি তাকে ঝাড়ফুঁক করে দেয়, মানে অনেক কিছু জানতো, ঝাড়ফুঁক করে দেওয়ার পর গোসল টোসল করিয়ে সে নর্মালি সে শুয়ে থাকার পর সে তারপরে ওইটা নিয়ে মানে ওই বিষয় নিয়ে সে আর কি একটু অসুস্থ হয়ে পড়ে, মানে চিন্তা করার পর ওটা নিয়ে অসুস্থ হয়ে পড়ে। কিছুদিন অসুস্থ হয়ে যাওয়ার পর
তারপর আর কোনো ক্ষতি হয়নি, মানে ওই জায়গাটা সবাইকে ভয় দেখায় আর কি, ওই শ্যারো গাছ নিচে ওই ভয় দেখানো হয়, কিন্তু কারো কোনো দিন ক্ষতি করেনি। তো এর আগে 2 বছর আগে আমার সাথে ওই ঘটনা ঘটেছে, যে একটা ঘটনা ঘটেছিল ওইটা এখন বলি। যে একটা ঘটনা ঘটেছিল যে সেটা ছিল তখনকার সময় ছিল রমজান মাস। তো রমজান মাস আমি তো রোজা রাখতাম কন্টিনিউয়াসলি, সবগুলো রোজায় রাখতাম ইনশাল্লাহ। তো একদিন রাতে আমি 17 রমজানের রাতে আমি সেহরি করে আমি বসে আছি যে এখন কি করবো, ঘুমাবো নাকি, ঘুমালে তো আমি তো জাগনা পাবো না, নামাজটাও মিস যাবে। তো আমি সেহরি করার পর ভাবলাম কি যে আমি আজকে আগেই মসজিদে যাই, মসজিদে গিয়ে বসে থাকি। তো তখন সেহরি করার পর 2টা থেকে 3টার মধ্যে আর কি, সেহরি করার পর আমি যখন ওই রাস্তা দিয়ে আসতেছিলাম, আমাদের বাসা থেকে মসজিদটা 10 মিনিটের দূরত্ব, আমাদের বাসা থেকে মানে মসজিদের দূরত্ব ছিল 10 মিনিটের। তো আমি ভাবলাম যে আমি আগে যাই আজকে। তো আমি এই ভেবে এই রাস্তার দিকে এগোচ্ছিলাম, মানে বাসা থেকে বের হয়েছিলাম। বের হওয়ার পর 2 থেকে 3 মিনিট হাঁটার পর যখন আমি একটু বাসা থেকে বের হয়ে আসছি, আসার পর মানে আমার বাম পাশ দিয়ে একটা কালো বিড়াল চলে যায়। কালো বিড়াল যাওয়ার পর আমি কিছুটা গেলাম, মানে আমাকে সেটাকে মানে ইগনোর করলাম, এক প্রকার ইগনোর করে আমি কিছুটা এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর যখন আমি মাঝপথে, যখন 5 থেকে 6 মিনিটের পথ, তো ওই শ্যারো গাছতলা আমি মাঝপথে যখন যাইতাম, মানে ওইটা মাঝপথে পড়তো আর কি, শ্যারো গাছটা মাঝপথে পড়তো। তো আমি যখন ওটার কাছে গেলাম, কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে ওইটা অতিক্রম করছে, কিছুটা অতিক্রম করছে আমি আর কি। অতিক্রম পর পিছন থেকে মনে হলো কেউ আমাকে সালাম দিল। তো আমি তখন আমার ধারণা ছিল ওই জায়গাটা সম্পর্কে আমার ধারণা ছিল। তখনই আমার মনে পড়লো, তখন আমি পিছন তাকাইছিলাম না, মানে না তাকিয়ে আমি ওইখানে ভাবলাম যে যদি আমার পরিচিত কেউ হয়, মানে আমি তো আগে বলছিলাম যে গ্রামের সবাই সবাইকে চিনে, এমন না যে গ্রামে কেউ কাউকে চিনে না, একটা গ্রামের মানুষ সবাইকে চিনে। তো চেনার মাধ্যমে তার ভয়েসটা শুনলে চিনতে পারবে, কিন্তু ওই ভয়েসটা ছিল র্যান্ডম, একদম মানে র্যান্ডম বলতে আমি অচেনা আর কি। তো আমি ভাবলাম এটাকে অতিক্রম করে যাই, যদি ভয় কোনো কিছু থাকে তাহলে আর পিছনে তাকাবো না। তো আমি এটাকে অতিক্রম করে সামনে গিয়ে দাঁড়াই, যদি আমার চেনা পরিচিত কেউ হয় সে তো অবশ্যই মসজিদে আসবে। কিন্তু তখন মসজিদে আসার মতো কেউ না, কারণ সেটা ছিল অনেকটাই ভোর রাত, কারণ ওই সময় মসজিদে কেউ আসবে না। আমি শুধু একাই যাচ্ছিলাম, মানে এই জন্য যাচ্ছিলাম যে আমি বাসায় থাকতে ঘুমিয়ে যাব, সেরে করার পর ঘুমিয়ে যাব। এই জন্য আমি আগে ওই দিকে মানে মসজিদের দিকে রওনা দিলাম, আমি মসজিদে গিয়ে বসে থাকবো। তো আমি ভাবলাম যে যদি কেউ আসে, সামনের দিকে কেউ আসে, তো তার সাথে হয়তো দেখা হবে যে আসবে। তো আমি সামনে গিয়ে দাঁড়ালাম, দেখলাম কি কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলাম কি কেউ আসলো না। তো আমি ভাবলাম কি যে হয়তো কেউ না, আমি যেটা ভাবতেছি মনে মনে ওইটা কেউ হবে আর কি, ওটা চিন্তাতে কেউ কিছু হবে। তো আমি সেটাকে আর কেউ কিছু বললাম না, মানে কাউকে কোনো কিছু শেয়ার করি না এই পর্যন্ত। তো এই ছিল আমার ঘটনা, আমার সঙ্গে ঘটনা যে ঘটনা, এই ঘটনাটি। ধন্যবাদ নয়ন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ হৃদয়। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালো সঙ্গে আছেন। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি বাস্তব না ঘটলেও একটা ভয়ঙ্কর স্বপ্ন। এই স্বপ্নটা যদি বাস্তবে ঘটে তাহলে আপনাদের কিরম মনে হয়, কি হবে এই ঘটনাটি আপনারা কমেন্টে জানাবেন যে কি হতে পারে এই ঘটনাটি যদি বাস্তবে কারোর সঙ্গে ঘটে। তো বেশি কথা না বলে ঘটনায় যাওয়া যাক। আমার নাম মোহাম্মদ সোহাব আলী, আমার বাসা পাবনা জেলায়। আমার বাসাটা এমন হওয়ার কারণ, আমার বাসা ছিল অনেক ফাঁকে। তো আমার বাসা এইখানে হওয়ার কারণ একটাই, আমার বাসা এখানে আসা হয় একটা কারণেই যে আমার বাসার অনেক দিন হওয়ার কারণে আমরা এখানে বেঁচে দেই, আমাদের ভিটা বাড়ি বেঁচে দেই। এবং আমাদের মানে রাস্তার পাশে একটা বই ছিল, তো এই বইটাই আর কি আমরা বাসা করি। তো আমার বাড়ির 2-3 সাইডেই মানে 3 পাশে হচ্ছে আপনার চক, আমাদের বিলের মধ্যে বাড়ি হয়ে যায়, এমন সামনে আমাদের রাস্তা। আমরা এখানেই বাস করতাম, কেউ এখানে থাকতাম। তো ঘটনাটা এমন ঘটে যে আমার ঘুমিয়েছিলাম, তো হঠাৎ স্বপ্নে দেখি এমন যে স্বপ্নে মগজ ভাই একদিনে যে হবে তা না, স্বপ্নটা হয়েছে আমার সঙ্গে পিট না হলেও 4 থেকে 5 দিন হয়েছে। কিন্তু এটা আমি এখনো কারোরকে শেয়ার করি নাই, আপনাদেরকে শেয়ার করলাম। এখন এই স্বপ্নটি আমার সঙ্গে ঘটছে, এখন আমার কাছে কি যে হবে, এই ঘটনাটা যে কি ঘটবে আমি নিজেও জানি না। তো আপনাদেরকে আমি আর কি আগে শেয়ার করে দেই যে এই ঘটনাটি আমি রাত্রে স্বপ্ন দেখছি।
আপনাদের কাছে এই ঘটনাটি আমি শেয়ার করলাম, জানি না আপনাদের কাছে পৌঁছাতে কতদিন কি পৌঁছাবে কিনা আমি জানি না। ঘটনাটি এমন ঘটে যে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তো হঠাৎ করে একটা গরিব মানে ফকির ভিক্ষুক দেখতে পাই। তিনি আমার কাছে এসে আমাকে বললেন যে বাবা কিছু দে, অনেকদিন খাই না, অনেকদিনই খাই না, কিছু দে। তা আমি আর কি মাহফুজ ভাই তাকে কিছু দিলাম, 5 টাকা না 10 টাকা দিলাম হাতে করে যে কিছু খেয়েও। তে ওই ভিক্ষুক মুরব্বী তিনি বললেন যে 5 টাকা 10 টাকা কিছু কি হয়, আপনি আমাকে 5 টাকা 10 টাকা কিছু হয় না, আপনি আর একটু বেশি করে দেন। তাই আমি আর কি কিছু কথাটা শুনে একটু অবাকই হই যে কিছু দিলাম, আবার আবদার করলো। তা আমি আর কি 50 টাকা একটা নোট দিই। তাই ভিক্ষুক চলে যায় আর কি, চলে যায়। তো আমি খেয়াল হচ্ছিল না যে কোথায় ও। আমি একটা পাশে গ্রামে একটা ফুটবল ম্যাচ হয়, ওই ফুটবল ম্যাচ খেলা দেখতে যাই। আমি ফুটবল ম্যাচ খেলা দেখতে চাই মৌলু ভাই। ফুটবল ম্যাচ বিকালের দিকে হওয়ার কথা ছিল। বিকালের ওই দিকে আমি ফুটবল ম্যাচ খেলা দেখতে যাই। ফুটবল ম্যাচ শুরু হয়, শেষ হয় মৌলু ভাই। শেষ হতে হতে সন্ধ্যা গড়িয়ে যায়, মানে ধরতে গেলে কালো সন্ধ্যা। তো তখন আমি বাসায় আসতেছিলাম। তা আসতে গেলে যে ব্রিজটার উপরে আমার ভিক্ষুকের দেখা হয়েছিল, তো দেখি ওই ভিক্ষুক ওইখানে বসে আছে। তা আমি যার সময় বললাম আপনি এখনো এখানে আছেন, বাসায় যাবেন না? জেনে কেমন ভাবে যেন মৌজ ভাই একটু উত্তর দিল অন্য কিভাবে, যে মানে কি বোঝাতে পারছি না মৌজ ভাই, আমার কেমন যেন একটু লাগলো। এমন ভাবে কথাটা বললো যে আমার বাসা তো এখানে, এটাই আমার বাসা। মানে বললো এই ব্রিজটা নাকি তার বাসা, বললো এই ব্রিজটাই আমার বাসা, মানে মনে হলো ওই ব্রিজটাই তার বাসা, বললো এটাই আমার বাসা। তা আমি আর কি সুন্দর মনে করে হাঁটা দিলাম বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে বাসায় আসি শুয়ে পড়ি মকুল ভাই, শুয়ে পড়ে। তখন ওই ভিক্ষুক আমার স্বপ্নে আসে আর বলে আমাকে বাঁচা, আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচা। আমি স্বপ্নটা দেখার পর আর কি আমি তখন আর কি বলবো মৌজ ভাই, তখন আমি স্বপ্ন ভেঙে যায় এবং থেকে এটি স্বপ্ন। তখন মানে মৌজ ভাই এটা কিন্তু স্বপ্নের মধ্যে আর একটা স্বপ্ন দেখছে মৌজ ভাই। আমি আর কি তখন কি বলবো, আমি আবার ঘুম থেকে ওঠার পর দেখি সকাল হয়ে গেছে। তো সকাল হয়ে আমি যেহেতু ওই ভিক্ষুক আমার স্বপ্নে এসেছে, আমি কিছু না ভেবে সকাল আমি ভিক্ষুকের উদ্দেশ্যে রওনা দেই এবং ওই ভিক্ষুককে মানে ওইখানেই বসবে, ওইখানে যা দেখি ওই ভিক্ষুক বসে আছে। তো ওই ভিক্ষুককে বললাম আচ্ছা আপনি এখনো যান না এখানে? সেম ভাবে উত্তর দিল না, আমি কোথায় যাবো, এটাই তো আমার বাসা। মাহফুজ ভাই আমি আর কিছু বলি না যে আপনি আমার স্বপ্নে এসেছেন এবং কি আমি শুধু একটা কথা বলছিলাম যে আপনার খিদা লাগে নাই? বললো না, আমি সকালে খাওয়া দাওয়া করছি এবং রাত্রে আমার একটু কাজ ছিল, একজনের বাসায় গেছিলাম একজনের সাথে দেখা করতে। আমি কিছু না মনে করে যে তিনি যে আমাকে উদ্দেশ্য করে বললো যে আমি আমার স্বপ্ন ছিল, সেটাই হয়তো বলতে চাইলো। আমি বুঝতে পারলাম না মৌজ ভাই। ওইখান থেকে আমি আবার চলে আসি মৌজ ভাই। আমি শুধু দেখতে গেছিলাম যে বাঁচা মানে আমার থেকে হেল্প চাইছে যে তিনি আছে কিনা কোনো বিপদে পড়ছে, এই জন্য আমি আর কি গেছিলাম। তো মৌজ ভাই তখন আমি বাসায় আসি, আবার বাসায় এসে সেই দিন রাত্রে আবার স্বপ্ন আসে যে বাঁচা আমি মরে গেলাম, আমার বাঁচা। তা আমি ঠিক আবার পরের দিন সকালে মৌজ ভাই সেম টাইমে আমি ওইখানে যাই। যাওয়ার পর দেখি সেই ভিক্ষুক আর নেই। আমি পাশে 2-3টা বাড়ি ছিল অনেক ফাঁকে। তখন আমি ওদের কাছে জিজ্ঞেস করি ওইখানে ভিক্ষুক ছিল তোমরা কি জানো? ওনাদের উত্তর শুনে আমি অবাক। বললো কই এখানে কোনো ভিক্ষুক তো কোনোদিন দেখি নাই কি, এবং ওইখানে কোনো ভিক্ষুক বসে না। এই কথা শুনে আমি হয়তো একটু অবাক হলাম। তার সাথে বেশি অবাক হলাম পরের দিন রাত্রে স্বপ্নে ওই ভিক্ষুক এসে আমাকে বললো যে তোরে আমি কত করে বললাম আমারে বাঁচা, তুই আমারে বাঁচালি না, তুই আমার কাছে আসলি না, তোর খবর আছে, তোকে আমি বাঁচতে দেবো না। এই কথাটা শুনে মহফুজ ভাই আমি অনেক ভয় পেয়ে যাই, আবার স্বপ্ন ভেঙে যায় এবং সকালে উঠে আমি আবার কি বলবো মহফুজ ভাই, এই ঘটনাটি ঘটার পর আমি এবার একটু ভয় পাইছি। তার আগে আমি ভয় পাই নাই, এবার আমি একটু ভয় পাইছি কারণ ওইখানে ভিক্ষুক নেই। তখন মহফুজ ভাই আমি কি করব, তখন আমার মাথায় কিছু আসতেছিল না। তখন আমি একটাই কথা ভাবছিলাম যে কিছুদিন পর আমি আমাদের গ্রামের বড় ইমাম সাহেব তার সঙ্গে দেখা করবো। আর কিছু না ভেবে আবার রাত্রে ঘুম আসে যায়, মানে সেদিন
কোথাও যাই না, বাসায় কাজ ছিল, কাজ সেরে আমি রাত্রে ঘুমাসি আর রাত্রে স্বপ্ন আসে, মানে স্বপ্নের মধ্যে আমার সে আমার বন্ধু আছে, এমন একটা বন্ধু হয় আমার বন্ধু আমার সঙ্গে করতে যায়, আমার সঙ্গে করতে যায়। আমার বন্ধু আমাকে হঠাৎ করে আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকায় এবং আমার হাত ধরে, কইলো তোর হাতটা দেখি। হাত ধরে আমার হাত ধরে একটানে আমার হাতটা ছিঁড়ে ফেললো। আমি এটা দেখি এমন ভয় পেয়ে যে এমন লাফ দিয়ে উঠে দেখি রাত প্রায় 2টা বাজে। তো ভাবলাম যে এটা আবার হয়তো স্বপ্ন দেখছি বলবে। আবার আমি কি করব, রাত্রে উঠে আমি পানি টানি খেয়ে আমি আবার শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর বলবে আবার স্বপ্নে আসার পরে আমারে বললো, তুই আমারে বাঁচাস নাই, তোর জন্য আমি মরে গেছি, তুই আমারে বাঁচাস নাই, তোকে আমি মেরে ফেলবো। এই স্বপ্নটা আবার আসছে। আমি এবার ঘুম ভেঙে যাই। এবার সকাল। এই ঘটনাটি ঘটতে ঘটতে ভাই আজ থেকে মনে হয় আমি 4বার এই স্বপ্নটা দেখছি, কি 5বার স্বপ্নটা দেখছি। এরপরে আর কি আমি ইমাম সাহেবের সঙ্গে দেখা করতে যাব। তার আগেই এর আগে আমি একটা কথা বলি ভাই, আমি আপনাদের প্রতি প্রেম নিয়মিত শুনি এবং দেখি। এজন্য আর কি আমি ইমাম সাহেবের সঙ্গে দেখা করার আগে আপনাদেরকে এই যতটুকু আমার সঙ্গে ঘটেছে এই স্বপ্নগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে আমার সঙ্গে এগুলো বাস্তব ঘটবে কিনা জানি না, এই জন্য আমি এইটা পাঠানোর পরেই আমি ইমাম সাহেবের সঙ্গে দেখা করতে যাব। কারণ বুঝবে এটা একটা কারণে আমি পাঠালাম, কারণ আমি আপনাদের প্রতি প্রেম শুনি এই ঘটনাগুলো যেগুলো স্বপ্নতে দেখায় এগুলো নাকি বাস্তব ঘটে। এর জন্য আর কি আমি ভাই আগের থেকে আপনাদেরকে এইটা শেয়ার করলাম। তারপরে যদি বাস্তব কোনোদিন ঘটে ভাই যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আবার শেয়ার করব। ধন্যবাদ ভাই, এই ঘটনা ছিল আজকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ হৃদয় ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ঘটনাটি শোনার জন্য, এবং পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।